কিছুটা স্বস্তির জন্যই ঋণ নিয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সহযোগিতা আরও দৃঢ় করার আশ্বাস আইএমএফের। গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, আচরণবিধি লঙ্ঘনে আজমত উল্লাহকে শোকজের সিদ্ধান্ত কমিশনের। এসএসসি সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, বললেন শিক্ষামন্ত্রী। গুজব রটালে ব্যবস্থা। সুদানে থাকার পরিস্থিতি নেই, অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত নিবন্ধনের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছে ঋণ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। শনিবার বিকেলে দ্য রিটজ কার্লটন হোটেলের সভাকক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালনা জর্জিভার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ও তার সুফল সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে আইএমএফের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ও নেতৃত্ব নিয়ে সংস্থাটির পর্যবেক্ষণ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন। আইএমএফের ঋণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি আইএমএফ এর, সেইটা এটা ব্রিডিং স্পেস হিসাবে, এন্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ। বলে যে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতাও চেয়েছে আইএমএফ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ঋণ খেলাপি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আপত্তি থাকায় গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ন্যায় বিচারের জন্য আপিল করার কথা জানিয়েছেন জাহাঙ্গীর আলম। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এতে 12 জন মেয়র প্রার্থীর মধ্যে 3 জনের প্রার্থিতা বাতিল করা হয়। ঋণ খেলাপের কারণে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান ও আবুল হোসেনের প্রার্থিতাও বাতিল হয়। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত হলো জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণপ্রাপী হওয়ায়, জামিনদাতা হওয়ায় তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হলো। এদিকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ন্যায় বিচার চেয়ে তিনি আপিল করবেন। আমি চাই নির্বাচন কমিশনার তারা স্বচ্ছতার মধ্যে যেন কাজটা করে। আপনি কি আপিলে যাবেন? আমি অবশ্যই আপিলে যাব। আমি সর্বশেষ এটা দেখব, মিথ্যার জয় হয় না, সত্যের জয় হয়। সত্যের জয়ের জন্য আমি লড়াই করছি। আমি সর্বশেষ পর্যন্ত দেখে যাব। অন্যদিকে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাই। মূলত এই শহরটা আমাদের সকলের, নির্বাচনের পরে আমাদের সকলকে মিলিয়ে এই শহরটাকে গড়ে তুলতে হবে। প্রশাসন এবং নির্বাচন কমিশন ইচ্ছে করলে গাজীপুরে নির্বাচন সুষ্ঠু হবে। আমরা আগামী সুষ্ঠু নির্বাচনে প্রত্যাশা করি। যাচাই বাছাই উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রত্না সামান, 21 টেলিভিশন। এদিকে গাজীপুর সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেবে নির্বাচন কমিশন। একই সাথে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদককেও যথাযথ আচরণবিধি মানার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। শিউলি শবনমের প্রতিবেদন।
গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণামূলক শুভেচ্ছা জানিয়ে ব্যানার পোস্টার সাঁটানো সহ চলছে প্রার্থীদের নানান কার্যক্রম। আচরণবিধি ভঙ্গের ফলে এরই মধ্যে কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, কোনো কোনো প্রার্থীর ভেতর আচরণবিধি না মানার প্রবণতা দেখা যাচ্ছে। জনাব আজমতুল্লাহ সাহেব, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যিনি করেছেন, তাকে আমরা কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। কমিশনে এসে ওনারকে বিষয়টা ব্যাখ্যা করার জন্য অনুরোধ করা হবে। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ সবাই যাতে আচরণবিধি মেনে চলেন এজন্য অনুরোধ জানিয়ে ক্যাবিনেট সেক্রেটারি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠি দেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব যে উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন তাদেরকে যেন অন্তত অনুরোধ রাখেন যেন এই ধরনের কোনো আচরণবিধিমালা যেন তাদের দ্বারা ভঙ্গ না হয়। একইভাবে সরকারি দলের যিনি সাধারণ সম্পাদক, ওনাকে আমরা একটা পত্র দিয়ে রিকোয়েস্ট করব যাতে উনি ওনার দলের যারা আছেন, সরকারে যারা আছেন তাদের প্রতি যেন এই আচরণবিধিমালা মেনে চলে। এর আগে দুপুরে নির্বাচনের সংবাদ সংগ্রহ সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয় নির্বাচন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন RFED। এতে মোট 8টি প্রস্তাবনা তুলে ধরা হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। গুজব রটালে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,72,163 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নিচ্ছে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই বছর 11টি শিক্ষা বোর্ডে 3,810টি কেন্দ্রে 20,72,163 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের 716টি ও কারিগরি শিক্ষা বোর্ডের 850টি কেন্দ্র রয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সকালে বাড্ডা হাই স্কুলে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রশ্ন ফাঁসের সুযোগ নেই উল্লেখ করে গুজব রটানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। সোশ্যাল মিডিয়া মনিটরিং আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে এবং যেখানেই কোনো বার্তায় দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছে গুজব ছড়াবার বা কিছু, সেখানেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপচে পড়া ভিড়, সন্তানদের মনোবল চাঙ্গা করতে তাদের কেন্দ্রে আসা। বড় মেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় একটা আনন্দের ব্যাপার। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার বাবা মা এসেছিল, দাঁড়িয়েছিল, সেই অনুভূতিটা এখন বুঝতে পারছি। সবাই তো অনেক কষ্ট করছে, সবার বাবা মার স্বপ্ন যাতে পূরণ করতে পারে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রশ্নটা খুবই সোজা ছিল, মানে যেরকম আশা করেছিলাম সেরকমই ছিল। আমরা যেভাবে অধ্যয়ন করছি বিভিন্ন বিষয় নিয়ে, আমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারছি। শিক্ষক, ছাত্র এবং অভিভাবক, তা আমার মনে হয় তিনটি মাধ্যমে এবার সচেতন ছিল এবং ভালোভাবে তাদের কাজকর্ম পরিচালনা করছে, বিধায় সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা হচ্ছে। আগামী 23 মে শেষ হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফল প্রকাশিত হবে। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। সুদান থেকে ফিরিয়ে আনা সবার ডেটাবেস তৈরি করা হবে। কারোরই কর্মসংস্থানের সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেছেন, এই মুহূর্তে সুদানে থাকার মতো পরিস্থিতি নেই। সুদান থেকে দেশে ফিরে আসতে যে সকল বাংলাদেশি নাগরিক এখনও নিবন্ধনের আওতায় আসেননি তাদের দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও কার্যত মানছে না কোনো পক্ষই। সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যকার রক্তক্ষয়ী লড়াই চলছেই।
যুদ্ধ বিমানের বোমাবর্ষণের জবাবে গর্জে উঠছে বিমান বিধ্বংসী সমরাস্ত্র। সুদান থেকে ১৫০০ বাংলাদেশি নাগরিকের মধ্যে নিবন্ধিত হওয়া প্রায় অর্ধেকের দ্রুত ইমিগ্রেশন শেষ করে খার্তুম থেকে পোর্ট সুদান হয়ে জেদ্দায় আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে একটা জার্নি আছে প্রায় ৭০০ কিলোমিটারের। যে পরিমাণ সংখ্যায় আমরা পাবো, আমরা তাদেরকে নেক্সট অ্যাভেলেবল জাহাজে তুলে জেদ্দা পোর্টে নিয়ে আসবো এবং জেদ্দাতেও আমাদের যেসব হোটেল দেয়া হবে সৌদি কর্তৃপক্ষ থেকে, সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা পাঠানো শুরু করব। পর্যাপ্ত বাস রয়েছে। আশা করা হচ্ছে ২ ও ৩রা মে প্রথম দলটি সৌদি আরবে পৌঁছবে। সৌদি আরবের একাধিক পয়েন্ট থেকে এই বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হবে। যারা নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আসেননি তাদের প্রয়োজন দ্রুত নিবন্ধিত হওয়া। অন্য দ্বিতীয় কোনো রাষ্ট্রে যাওয়া ইউক্রেনের মতো কিন্তু সহজ হবে না। খার্তুম থেকে বেরোলেই উত্তরে বলেন, পশ্চিমে বলেন মরুভূমি, খুবই কঠিন জায়গা। তো এগুলি পরিহার করাই উচিত এবং সরকার যেহেতু সহযোগিতা করবে, শুরু করছে, অবশ্যই সরকারের এই প্রচেষ্টাকে তাদের সহযোগিতা করা উচিত। খার্তুম দূতাবাসের যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেওয়া আছে, অথবা ইথিওপিয়ান, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা ইউএইতে আমাদের যে মিশনগুলি আছে, যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। তারপরে সৌদি আরবে আমাদের বিভিন্ন জায়গায় যে দপ্তরগুলি আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো জায়গা থেকে তথ্যটি পেলেই সেটা পিক করে আপনাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। পরিস্থিতি খুব দ্রুতই বদলে যাচ্ছে। সংকটের মধ্যেও ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। আজকে যেটাকে কারেক্ট মনে হচ্ছে, পরশুদিন সেটা লোকেশনটা পাল্লানেবল হয়ে যেতে পারে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিকে তারেক রহমান লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। বিএনপি হাস্যকর দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগ গণতন্ত্র এবং ভোটের রাজনীতিতে বিশ্বাসী জানিয়ে তথ্যমন্ত্রী এ সময় বলেন, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে। বিএনপি তাদের স্বার্থ রক্ষার জন্য একটা লাঠিয়াল বাহিনী হিসাবে থাক, এটিই চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। সেই কারণেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না বিএনপিকে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা বিশেষ জজ আদালত ৮-এর বিচারক বদরুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের সেপ্টেম্বরে সেলিম প্রধান র্যাবের হাতে গ্রেফতার হন। ওই বছর ২৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১২,২৭,৯৫,৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। তবে মামলার তদন্ত শেষে সেলিম প্রধানের নামে ৫৭ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া যায়। ব্যয় সংকোচনের চাপ সত্ত্বেও আগামী বাজেটের আকার বাড়ছে প্রায় ৮০,০০০ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে নির্বাচনী বছরের বাজেটে থাকছে ভর্তুকির চাপও। আর ব্যয় মেটাতে এনবিআর এর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, কর ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার ছাড়া বাজেট অর্থায়ন চ্যালেঞ্জিং হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতি কিছুটা চাপে। ব্যয় সাশ্রয়ী নীতিতে হাঁটছে সরকার। ধাপে ধাপে কমানো হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও সারের ভর্তুকি। তবুও আসছে বাজেটে সরকারকে বড় ভর্তুকি গুনতে হবে। এছাড়া মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিপুল অর্থের প্রয়োজন হবে। ঋণের সুদ পরিশোধ, বেতন ভাতা সহ নানা উন্নয়ন খাতেও বাড়বে ব্যয়। নানামুখী এমন চাপ সত্ত্বেও ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৭,৫৯,৯৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরের ৬,৭৮,০০০ কোটির চেয়ে প্রায় ৮০,০০০ কোটি টাকা বেশি। বেশ কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের পরও কমছে না ভর্তুকি। অন্যদিকে বড় উন্নয়ন প্রকল্পগুলো ঋণের দায় পরিশোধ শুরু হলে বাড়বে সুদের চাপও। সব মিলিয়ে আসছে অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধ আর ভর্তুকির ব্যয় সামলাতেই খরচ হবে মোট বাজেটের প্রায় ২৭%। সুদের ব্যয় এই বছর ১ লক্ষ কোটি টাকা ছাড়াবে প্রথমবারের মতো। এটা একটা সুসংবাদ নয়। এবং প্রবৃদ্ধিটা হচ্ছে ২৭%।
সেটা আরেকটা দুঃসংবাদ। আগামী বছর কী হবে জানি না, কিন্তু এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা ঋণগ্রস্ত দেশ হিসেবে পরিণত হতে পারি। যে আমার আয়ের 1/3 যদি আমি ইন্টারেস্টে দিয়ে দিই, 1/3 যদি আমি সাবসিডিতে দিয়ে দিই, থাকলোটা কি? তাহলে আমি শিক্ষা খাতে কী ব্যয় করবো, স্বাস্থ্য খাতে ব্যয় কী করবো, সরকার পরিচালনায় কী ব্যয় করব, বিনিয়োগে কী ব্যয় করব, সবই কি ধার করে? চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,70,000 কোটি টাকা। আসছে বাজেটে এ লক্ষ্যমাত্রা 15% বাড়তে পারে। অর্থনীতিবিদদের মতে রাজস্ব খাতে বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট অর্থায়ন কঠিন হবে। এই বছরের বাজেটটা খুবই ডিফিকাল্ট হবে এবং সরকারের পক্ষে বড় কোনো সংস্কার কার্যক্রম হয়তো হাত দেওয়াটা কঠিন হবে রাজনীতির কারণে। তো আশা করব যে ইলেকশন পরবর্তীকালে যেন সরকার অন্তত পক্ষে যে সরকারই আসুক না কেন, তারা যেন বড় রকমের সংস্কারে হাত দেয় রাজস্ব খাতে, এবং সেখানে যদি পরিবর্তন না আনা হয়, আমাদের যে সরকারই আসুক না কেন বাজেট বাস্তবায়ন হবে না। আগামী বাজেটে সরকারের পরিচালন ব্যয় দাঁড়াতে পারে প্রায় 4,96,955 কোটি টাকা, যা জিডিপির প্রায় 10%। তবুও আসছে বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7.5%। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। হাওড় এলাকার 90% বোরো ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আর দেশের বাকি অংশে 33% ধান কাটা হয়েছে। সচিবালয় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী। আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে ধান কাটার কারণে এমনটা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর রাজ্জাক। জাপানের সাথে সম্প্রতি হওয়া চুক্তির মাধ্যমে কৃষিতে আরও অগ্রগতি হবে বলেও আশা করেন মন্ত্রী। এই হাওরের ধান কাটা চরম ঝুঁকিপূর্ণ। প্রত্যেক বছরই আগে দেখতাম কিছু না কিছু হাওর এলাকা পানিতে ডুবে যেত, ধান নষ্ট হতো, কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারত না। তো এই বছর এই মুহূর্ত পর্যন্ত খবর হলো যে 90% ধান হাওর এলাকায়, ঝুঁকিপূর্ণ এলাকায় কাটা হয়েছে। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণ। বিভিন্ন নদীর প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে জেলেপাড়ায় উৎসবের আমেজ। 2 মাস পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাল নিয়ে নদীতে নামতে প্রস্তুত জেলেরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 1 মার্চ থেকে দেশের ইলিশের 6টি অভয়াশ্রমের মধ্যে 5টিতে সব ধরনের মাছ ধরার উপর 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। চর-ইলিশার মদনপুর থেকে ভোলার চরপিয়াল পর্যন্ত মেঘনার 90 কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার, চাঁদপুরের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার, লক্ষ্মীপুর থেকে চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার 30 কিলোমিটার, শরীয়তপুরের নড়িয়া থেকে ভেদরগঞ্জ পর্যন্ত নিম্ন পদ্মার 20 কিলোমিটার এবং বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলায় মেঘনার প্রায় 82 কিলোমিটার এলাকা জুড়ে এ নিষেধাজ্ঞা চলে। নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে 4 দফায় 160 কেজি চাল দেয়া হয়েছে। দীর্ঘদিন অলস সময় কাটিয়ে আবারও নদীতে জাল নিয়ে নৌকা ভাসাবেন জেলেরা, তাই কর্মচঞ্চল জেলে পাড়া। আমরা পালন করছি, আল্লাহর মতো অনেক জালের কাম টাম করতে আছি। 1 তারিখ আল্লাহ দিবস আমরা না ধরলে 2 মাস অভিযান নৌকা উসুরে দিয়ে দিলাম। আল্লাহ আসলে এই অভিযান শেষ 1 তারিখে আমরা গাঙ্গে নাম। জাটকা সংরক্ষণে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন 6 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছে মৎস্য বিভাগ। জনপ্রতিনিধি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন সকলে মিলে আমরা একটা অভিযানটা করেছি এবং ইলিশের উৎপাদন যে বর্তমান যে উৎপাদন তার চেয়ে কাঙ্ক্ষিত হারে বৃদ্ধি পাবে এবং জাতীয় উৎপাদন যেটা আমরা মনে করছি যে আগামীতে 6 লক্ষ মেট্রিক টনের ঊর্ধ্বে উৎপাদন হবে। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে 155টি ভ্রাম্যমাণ আদালত, 737টি অভিযানে 368 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে বজ্রপাতে মৃত্যু বাড়ায় 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার।
বজ্রপাতে মৃত্যু 93% গ্রামাঞ্চলে, এর মধ্যে 86% মৃত্যু হয় উন্মুক্ত স্থানে। এ অবস্থায় বিভিন্ন স্থানে বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রতিনিধিদের সহায়তায় শতরূপা দত্তের রিপোর্ট। বজ্রপাতে বছরে প্রাণহানির সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি বছর 84 লাখ বজ্রপাত হয়, যার 70% হয় এপ্রিল থেকে জুনে। বিশেষজ্ঞরা বলছেন, মার্চ থেকে মেতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকলেও সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাত হতে পারে। বাংলাদেশে 2011 থেকে 2021 পর্যন্ত এক দশকে বজ্রপাতে প্রায় 2575 জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত প্রবণ 15 জেলার 135 উপজেলায় 335টি বজ্রপাত নিরোধক দণ্ড এবং যন্ত্র বসিয়ে হতাহত ও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চলছে। সুনামগঞ্জের হাওর এলাকায় মার্চ থেকেই ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়, চলে সেপ্টেম্বর পর্যন্ত। বজ্রপাত রোধে জেলার 6 উপজেলা সদর, ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং শাল্লায় 24টি বজ্র নিরোধক দণ্ড বসানো হয়েছে। বজ্রপাতে জগন্নাথপুরে কিন্তু অনেক মানুষ মারা গেছে, অনেক গরু চালক মারা গেছে। ছাতা দিলে আমরা বৃত্তে একটা ভয়ঙ্কর আয়, বাবা রেখি তৈব কিতা না। সিরাজগঞ্জের 7টি উপজেলা বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর, কাজীপুর ও তারাশে বসানো হয়েছে 16টি বজ্র নিরোধক দণ্ড। এরপরে কোনো সমস্যা হয় যে মানুষ আর মৃত্যু থেকে বাঁচবে আর কি। যন্ত্রটাতে সেট করাতে এলাকাবাসী খুব উপকৃত হবে। তামা, অ্যালুমিনিয়ামের মতো ধাতু দিয়ে তৈরি এ দণ্ড উচ্চমাত্রার বিদ্যুৎকে মাটিতে পৌঁছানোর সুযোগ করে দেয়। এর 328 ফুট ব্যাসের মধ্যে নিরাপদ থাকা সম্ভব। ওপরে বসানো থাকে লাইটনিং অ্যারেস্টার, যা নির্ধারিত ব্যাসের মধ্যে হওয়া বজ্রপাত টেনে মাটিতে নামিয়ে আনে। কতটি বজ্রপাত হয়েছে তা গণনাও করে এই যন্ত্র। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আরও বেশি এলাকায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের দাবি এলাকাবাসীর। প্রত্যেকটা ইউনিয়নে একটা করে যদি বজ্রপাত নিয়ন্ত্রক স্থাপন করা হয় তাহলে মানুষের জানমাল নিরাপদ হবে। বজ্র নিরোধক দণ্ডের সংখ্যা ও পরিধি বাড়ানোর চেষ্টা রয়েছে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমস্ত উপজেলা বা সমস্ত স্থানে আমরা সেটা স্থাপন করতে পারি, তবে সেই বিষয়ে আমরা কর্তৃপক্ষের নজরে এনেছি। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। কক্সবাজারে ট্রলার থেকে 10 জনের মরদেহ পাওয়ার মামলায় 3 দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 2 আসামি। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গার আদালতে জবানবন্দি দেন আসামি ফজল কাদের মাঝি ও আবু তৈয়ব মাঝি। মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানা পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, 5 দিনের রিমান্ডে থাকা মামলার 1 নম্বর ও 4 নম্বর আসামি কামাল ও করিম শিকদারকেও রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। গেল 23 এপ্রিল কক্সবাজারের নাজিরার টেক উপকূলে একটি ট্রলার থেকে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়। পটুয়াখালীর 10 মিনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির 2 দিন পর নিখোঁজ 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে শিশুসহ নিখোঁজ সবার মরদেহই উদ্ধার হলো। ফায়ার সার্ভিস জানায়, সকালে তেঁতুলিয়া নদীর পাতারচর থেকে প্রথমে বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগম এবং পরে গলাচিপার বন্যাতলী থেকে চাচাতো শালিকা মারিয়া ও ফুফাতো বোন খাদিজার মরদেহ উদ্ধার করা হয়। গেল শুক্রবার আউলিয়াপুর গ্রামের রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের সুমাইয়ার বিয়ে হয়। বিকেলে বরকনে নিয়ে 20 যাত্রীসহ ট্রলারটি চরআপতি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেদিন একজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন 4 জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই ইসলাম প্রসারে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। বিকেলে মাদারীপুরের কালকিনিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর গোলাপ। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে উন্নয়নের সাথে সারা দেশে মডেল মসজিদ নির্মিত হচ্ছে বলে এ সময় মন্তব্য করেন মাদারীপুর 3 আসনের এই সংসদ সদস্য। দেশের স্বার্থে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। চট্টগ্রামের পটিয়ায় দৃশ্যমান হচ্ছে 1158 কোটি টাকা ব্যয়ে 25.5 কিলোমিটার বেড়িবাঁধ। এ প্রকল্প বাস্তবায়নের ফলে নদী ভাঙন প্রতিরোধ এবং অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসবে। চট্টগ্রাম থেকে একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন শতরূপা দত্ত।
চট্টগ্রামের পটিয়ায় কয়েকটি নদীখালের ভাঙনে প্রতিবছর বিশাল এলাকা তলিয়ে যায়। প্রায় জলমগ্ন থাকে নিচু এলাকা, নষ্ট হয় খালের নাব্য। এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ সুবিধার পরিধি বাড়াতে প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। এ প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে অতিরিক্ত ৩,২০০ হেক্টর জমিতে ফসল আবাদ হবে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের আশা সংশ্লিষ্টদের। আশা করা যায় যে এই প্রকল্পটা বাস্তবায়িত হলে পটিয়ার যে জলাবদ্ধতার সমস্যা এবং ফ্লাডের যে সমস্যা, সমুদ্রের লবণ পানি অনেক সময় প্রবেশ করার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, এই প্রবলেম পুরোপুরি দূরীভূত হবে। প্রকল্পের মধ্যে রয়েছে ২৫.৫১০ কিলোমিটার বাঁধ নির্মাণ, ১১টি খাল খনন, বেড়িবাঁধ, স্লুইসগেট সহ অবকাঠামো নির্মাণ। ইতিমধ্যে ৮.৫ কিলোমিটার দীর্ঘ একটি খালের খনন শুরু হয়েছে। এটি খনন শেষ হলে শুষ্ক মৌসুমে চাষাবাদে সুবিধা পাবে কৃষক। এই খাল খনন করতে আমাদের প্রায় ২০ কোটি টাকার উপরে খরচ হচ্ছে, ৮.৫ কিলোমিটার। এরই মধ্যে প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে। পুরো প্রকল্পের কাজ শেষ হলে বর্ষায় বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচ সুবিধার পরিধি বাড়বে। বিলে গেলে পানি কাজে নামিয়া যায়, তারপরে আর কিছু মাছ টাছ পাই। এখন পানি হবে না, চাষবাস হবে, ধান টান হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে মেরিন ড্রাইভের আদলে সংরক্ষিত হবে পটিয়া। পটিয়ার ১৭ ইউনিয়ন ও পৌরসভার জনগণ সুফল পাবে। জলাবদ্ধতা ও বন্যা থেকে রক্ষা পাবে কয়েক লাখ মানুষ। অনাবাদি জমি চাষের আওতায় আসলে খাদ্য উৎপাদনও অনেক বাড়বে। শতরূপা দত্ত, ২১ টেলিভিশন। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে ১ কোটি টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক। রোববার মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ১ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের হাতে চেকটি তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান। স্বাধীনতার এত বছর পরও শ্রমিকদের কাঙ্ক্ষিত সম্মান অর্জিত হয়নি। ন্যায্য মজুরি বঞ্চিত হয়ে প্রতিবাদে নামতে হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গণসংগীত সমন্বয় পরিষদের মে দিবসের আয়োজনে এমন ক্ষোভ জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। স্বাধীনতা সপক্ষের সরকারের সময় একটি চক্র জালিয়াতি, লুটপাট ও দুর্নীতিতে ব্যস্ত উল্লেখ করে তারা বলছেন, প্রাপ্য থেকে বঞ্চিত সংস্কৃতি কর্মী আর সাংস্কৃতিক সংগঠনগুলো। অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। পরে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো সঙ্গীত পরিবেশন করে। সংবাদ শেষ করছি কাঠগোলাপ কথনে। মায়া মাখা মনোলোভা ফুল কাঠগোলাপ। প্রকৃতিতে স্নিগ্ধতার সুবাস ছড়ানো সাদা, গোলাপি কিংবা লাল কাঠগোলাপ কোনো ধর্মে মৃত্যুহীন প্রাণের প্রতীক, আবার কোনো ধর্মে পবিত্রতার উৎস। কাঠগোলাপ কাহন শুনব শাকের আরজু।
মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনিজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল কাঠগোলাপ। গোলাচি, গোলাইচ, গোলকচাপা, চালতা গোলাপ, গড়চাপা নামে পরিচিতি রয়েছে কাঠগোলাপের। এ গাছের নানা অংশের ঔষধি ব্যবহারও রয়েছে। আর ফুলটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতার উৎস, পূজার নৈবেদ্য। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ভাবেন কাঠগোলাপ মৃত্যুহীন প্রাণের প্রতীক। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কিছুটা স্বস্তির জন্যই ঋণ নিয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সহযোগিতা আরও দৃঢ় করার আশ্বাস IMF-এর। গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, আচরণবিধি লঙ্ঘনে আজমতুল্লাহকে শো কজের সিদ্ধান্ত কমিশনের। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, বললেন শিক্ষামন্ত্রী। গুজব রটালে ব্যবস্থা। এবং সুদানে থাকার পরিস্থিতি নেই, অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত নিবন্ধনের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।